আসা ডিসি সার্কিট থেকে যে প্রশ্নটা আসছে ওইটা সলিউশন দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখি। আমাদের একটা সার্কিট দেওয়া ছিল এরকম, আর প্রশ্নের মধ্যে চাইছিল বি নট এর মান নির্ণয় করো। সার্কিটে এইখানে 8 ওহমের আর এই যে ভোল্টেজটা আছে এটা আমাদের বের করা লাগবে। তারপরে বলতেছে যে সার্কিটের টোটাল পাওয়ার নির্ণয় করো। এখন সার্কিটের টোটাল পাওয়ারটা নির্ণয় করা লাগবে, ঠিক আছে। তো সার্কিটের টোটাল পাওয়ারটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে যে আমাদের যে সোর্স আছে দুইটা, এই সোর্স কি পরিমাণ পাওয়ার দিতেছে লোডগুলারে, অথবা আমরা ক্যালকুলেশন করতে পারি যে আমাদের যে লোড আছে মানে এই রেজিস্টরগুলো আছে এই রেজিস্টরগুলা কত পাওয়ার নিতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু সলিউশনটা দেখার চেষ্টা করি। তো আমি কি করলাম, সার্কিটটার মধ্যে আমরা পয়েন্ট ধরে নিলাম, এইখানে একটা এ পয়েন্ট, এইখানে বি পয়েন্ট, ঠিক আছে। তো পয়েন্ট ধরে আমরা কি করলাম, নোডাল অ্যানালাইসিস করে ফেললাম। এখানে অ্যাট নোড এ পয়েন্টের একটা ইকুয়েশন লিখলাম। তারপর আমরা কি করলাম, অ্যাট নোড বি, তো বি নোডের মধ্যে আমরা একটু একটা ইকুয়েশন লিখলাম মাধ্যমে আর কি, ঠিক আছে। তারপর কি করলাম, আমরা 1 এবং 2 নং সমীকরণ কি করলাম, সমাধান করলাম, ঠিক আছে। সমাধান করে আমরা কি পেলাম, যে আমরা নোড ধরছিলাম এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এইখানের এই পয়েন্টগুলোর ভোল্টেজ পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন বি পয়েন্ট ধরছিলাম না, এই বি পয়েন্টের ভোল্টেজটাই বি নট, মানে এটার আড়াআড়িতে ভোল্টেজটা আছে আর কি। তো এটা আমাদের একটা আনসার হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা কি করলাম, এইখানে আমরা প্রতিটা রেজিস্টরের আড়াআড়িতে কি পরিমাণ ভোল্টেজ আছে ওইটা আমরা বের করার চেষ্টা করছি, তারপর ওইটার পাওয়ার নির্ণয় করার চেষ্টা করছি। আচ্ছা দেখেন, এখানে যে 5 ওহম যে রেজিস্টরটা আছে আমাদের, এর আড়াআড়িতে ভোল্টেজটা কত আছে, এই যে বি এ যে নোডটা ধরলাম আমরা, এই নোডটাই কি আছে, এর সাথে প্যারালালে আছে। সুতরাং এর আড়াআড়িতে ভোল্টেজটা কি আছে, বি এ, ঠিক আছে। বি এর ভোল্টেজ কত পাইছিলাম, 4.97। তো আমরা পাওয়ারের সূত্র কি জানি, বি স্কোয়ার বাই আর একটা সূত্র জানি, ওই সূত্রের মাধ্যমে পি এর পাওয়ারটা বের করে ফেললাম। এরকমভাবে আমরা এই যে 8 ওহমের আড়াআড়িতে কত ভোল্টেজ আছে ওইটা আমরা বের করে ফেললাম, বি এ প্লাস বিবি। কারণ একটু দেখেন, এখানে বি এ পয়েন্টের ভোল্টেজটা কি নেগেটিভ, বি পয়েন্টের ভোল্টেজটা পজিটিভ, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু এ আর বি এর যোগ করা লাগবে, ঠিক আছে। এ আর বি যোগ করে আমরা 8-এর আড়াআড়িতে, এই 8-এর আড়াআড়িতে ভোল্টেজটা পেয়ে গেছি। তারপর আমরা নর্মালি পাওয়ারের সূত্র অনুসারে বি স্কোয়ার বাই আর দিয়ে আমরা ওয়াটটা বের করে ফেললাম, ঠিক আছে। একইভাবে আমরা পি নটটাও বের করে ফেলছি। তারপর P51 বলতে এইখানে আমরা আরেকটা রেজিস্টার আছে না, এখানে আমাদের এই যে এই রেজিস্টারটাকে আমরা P51 ধরলাম আর কি, ঠিক আছে। এর আড়াআড়িতে ভোল্টেজ এবং এর রেজিস্ট্যান্সের মান দিয়ে আমরা কি করলাম, আমরা পাওয়ার বের করে ফেললাম। তাহলে আমাদের সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কয়টা ছিল, রেজিস্টর ছিল 4টা। তো 4টার আলাদা আলাদা পাওয়ার বের করে ফেলছি। তারপর কি করলাম, আমরা 4টার আলাদা আলাদা পাওয়ারকে যোগ করে দিলাম আর কি। যোগ করে কত পাইলাম, 23.803 ওয়াট, ঠিক আছে। এটাই আমাদের আনসার। আচ্ছা, তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা প্রকাশ করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা এসি সার্কিটের ম্যাথটা দেখার চেষ্টা করি। আমরা এই পর্যায়ে দেখার চেষ্টা করব ঢাকা ওয়াসাতে আসা এসি সার্কিট
থেকে যে প্রশ্নটা ওইটার সমাধান। তো ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা একটু দেখে নেই। এখানে বলতেছে যে একটি সিরিজ সার্কিটের প্রয়োগকৃত ভোল্টেজ, তাহলে ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে এবং প্রবাহিত কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে। এই সিরিজ সার্কিটে ক্যাপাসিটরের একটা ভ্যালু দেওয়া আছে যেটা হচ্ছে যে 100 মাইক্রোফ্যারাড। তবে অন্য প্যারামিটারগুলো নির্ণয় করা লাগবে আমাদের, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে গিভেন যে বিষয়গুলো আমাদের দেওয়া আছে ওইগুলো লেখার চেষ্টা করছি। তো ভোল্টেজের ইকুয়েশনটা দেওয়া আছে লিখলাম, তারপর কারেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে লিখলাম, তারপর ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড ওইটাও লিখলাম। আচ্ছা, তারপর আমরা আরএমএস ভোল্টেজ বের করে নিলাম। এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজটা দেওয়া আছে আমাদের ভোল্টেজের যে ইকুয়েশন আছে ওইটাতে। তো আমরা এই ম্যাক্সিমাম ভোল্টেজটা ব্যবহার করে এখানে আরএমএস ভোল্টেজটা বের করে নিলাম। তারপর এইখানেও সেম কাহিনী, এইখানে ম্যাক্সিমাম কারেন্টটা ইউজ করে আমরা আরএমএস কারেন্টটা এখানে বের করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, ইম্পিডেন্স বের করলাম। ইম্পিডেন্সটা কি, আরএমএস ভোল্টেজ বাই আরএমএস কারেন্ট, ইম্পিডেন্সটাও পেয়ে গেলাম। তারপর আমরা রেজিস্ট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করছি। রেজিস্ট্যান্সটা আমরা এইভাবে বের করে ফেলতে পারি, জেড কস থিটা আর কি, এটা দিয়ে আমরা রেজিস্ট্যান্সটাও বের করে ফেলতে পারি। তারপর টোটাল ইন্ডাকট্যান্সটাও আমরা বের করে ফেলছি এখানে, ঠিক আছে, এক্স সাইন থিটা দিয়া, ঠিক আছে। তো এখন আমাদের যে ক্যাপাসিটর একটা ভ্যালু দেওয়া ছিল ওইটা দিয়ে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটাও বের করে ফেলছি যেটা হচ্ছে আমাদের 20 ওহম। হ্যাঁ, তো আমরা জানি টোটাল রিঅ্যাক্ট্যান্স ইকুয়াল টু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স মাইনাস ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো এটা আমরা এই ফর্মুলাটা আমরা জানি। তো এইখান থেকে যদি আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সমান ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স প্লাস টোটাল রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে। তো আমরা কি করলাম, সেম জাস্ট মানগুলো বসায় দিছি। এটা হচ্ছে আমাদের টোটাল রিঅ্যাক্ট্যান্স আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, যোগ করলাম 50 হলো। হ্যাঁ, এখন আমরা কি করলাম, ইন্ডাকট্যান্সটা বের করে ফেললাম। হ্যাঁ, ইন্ডাকট্যান্সটা কি, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে আমরা যদি ওমেগা দ্বারা ভাগ করি, ওমেগা মানে কি 2πf দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব 0.1 হেনরি, এটাই আমাদের আনসার। তো এখানে ওমেগা মানে 2πf এর মান কিন্তু এখানে ইকুয়েশনে দেওয়া আছে, এই যে 500, ঠিক আছে। দুইটা ইকুয়েশনে কিন্তু ওমেগার মান সমান, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। ঢাকা ওয়াসাতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে আসা সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করব। প্রথমে আমরা এই ট্রানজিস্টরের ম্যাথটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করি। একটি ট্রানজিস্টর কমন এমিটার ভোল্টেজ ডিভাইডার ভায়াসে সংযুক্ত আছে, উক্ত সার্কিট অঙ্কন করো এবং নির্ণয় করো বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট যখন বিটা হচ্ছে 100, R1 হচ্ছে 10 কিলো ওহম, R2 5 কিলো ওহম, R3 1 কিলো ওহম, RE 2 কিলো ওহম, BCC 15 ভোল্ট এবং ভেরিয়ার ভোল্টেজ হচ্ছে যে 0.7 ভোল্ট ট্রানজিস্টরের। আচ্ছা, আমরা সলিউশন শুরু করার চেষ্টা করি। তো প্রদত্ত ডাটাগুলো আমরা লিখছি, মানে যা যা দেওয়া আছে ওইগুলো লেখার চেষ্টা করছি। তারপর এই ডাটা দিয়ে আমরা কি করছি, একটা সার্কিট অঙ্কন করছি যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে, ঠিক আছে। তারপর আরও কিছু বিষয় চাইছে, মানে আরও কিছু কারেন্ট চাইছে, এই জন্য আমাদের কি করা লাগবে, এই সার্কিট থেকে আমরা একটু জুম আউট করে নিই তাহলে ভালো দেখা যাবে। আচ্ছা, এইখানে আমরা বেস ভোল্টেজ বের করে ফেলার চেষ্টা করছি, ঠিক আছে। বেস ভোল্টেজটা
এই সার্কিট দেখলে আরও ভালো বুঝতে পারবেন। ফেজ ভোল্টেজ আমরা কিভাবে বের করলাম, এখানে বেস ভোল্টেজ হচ্ছে যে বিসিসি ইন্টু R2 বাই R1 প্লাস R2, মানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমরা বেস কারেন্টটা বের করে ফেলছি। ঠিক আছে, তারপরে ইমিটার ভোল্টেজটা আমরা বের করে ফেলছি। কিভাবে ইমিটার ভোল্টেজটা আমরা বের করলাম, বেস যে ভোল্টেজটা পাইছিলাম এখানে, এই বেস ভোল্টেজ থেকে ভেরিয়ার ভোল্টেজ, ট্রানজিস্টরের ভেরিয়ার ভোল্টেজ 0.7 দেওয়া ছিল না, এটা মাইনাস করছি, মাইনাস করে 4.3 ভোল্ট পাইছি। ঠিক আছে, তারপর ইমিটারের যে কারেন্ট আছে ওইটা আমরা বের করে ফেলছি। তো ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট কি হয়, খুব কাছাকাছি মানের হয়, তো আমরা সমান ধরতে পারি, তো আমরা সমান কনসিডার করতেছি। তারপর আমরা ভিএস কারেন্ট বের করে ফেলছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের থেকে এরকম একটা ম্যাথ ছিল। তারপর দেখি এই ম্যাথটা ট্রান্সফরমারের একটা ম্যাথ। তো ম্যাথটা আগে প্রশ্নটা পড়ার চেষ্টা করি। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি রেজিস্ট্যান্স 1 ওহম এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.012 ওহম, একটি 25 কেভিএ 2200 ভোল্ট বাই 220 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর কি। তো তারপর বলতেছে যে সমতুল্য সেকেন্ডারি রেজিস্ট্যান্স এত এবং ফুল লোড ইফিসিয়েন্সি বের করো যখন ট্রান্সফরমারের আয়রন লস ফুল লোড কপার লসের 80% হবে। তো আমাদের প্রশ্নের মধ্যে চাইছে যে ইফিসিয়েন্সিটা বের করা লাগবে। ঠিক আছে, তো ইফিসিয়েন্সি আমরা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, এখানে যা যা দেওয়া আছে গিভেন, আমাদের ট্রান্সফরমারের রেটিংটা দেওয়া আছে, প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজটা দেওয়া আছে, প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, তারপর পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে, তারপর আয়রন লস দেওয়া আছে। আয়রন লসটা হচ্ছে যে ফুল লোড কপার লসের 80%। ঠিক আছে, তারপর আমরা ম্যাথটা শুরু করি। তো ম্যাথটা শুরু করার প্রথমেই আমরা কি করলাম, ট্রান্সফরমার রেশিওটা বের করে ফেললাম। তারপর আমাদের যে প্রাইমারি সাইডে একটা রেজিস্ট্যান্স ছিল না, ওইটা আমরা সেকেন্ডারি সাইডের সমতুল্য কনভার্ট করে নিলাম। ঠিক আছে, আর বাই এ স্কোয়ার দিয়া। ঠিক আছে, 0.01 ওহম পাইলাম। তারপর সেকেন্ডারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করে ফেললাম, আমাদের কত হলো 0.022 ওহম হলো। তারপর আমরা কি করলাম, কপার কারেন্ট সেকেন্ডারি কারেন্টটা ফুল লোড কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি। তো ফুল লোড কারেন্টটা কীভাবে বের করলাম, আমাদের যে ট্রান্সফরমার রেটিং ছিল না, এই ট্রান্সফরমার রেটিংকে সেকেন্ডারি যে ভোল্টেজ ছিল ওইটা দিয়ে ভাগ করে ফেলছি, পরে আমরা এটা কারেন্টে পেয়ে গেছি। ঠিক আছে, তারপর কি করলাম, এইখানে আমরা ফুল লোড কপার লসটা বের করে ফেললাম, আই স্কোয়ার মানে সেকেন্ডারি ফুল লোড কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স দিয়ে আমরা ফুল লোড কপার লসটা বের করে ফেলছি। তাহলে কত হইলো 1.5 ওয়াট। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, আয়রন লসটা বের করে ফেলছি। আয়রন লসটা কি হবে, কপার লসের 80%, এই জন্য 0.8 দিয়ে গুণ করছি আর কি। ঠিক আছে, তারপর কত পাইলাম 1033.2 ওয়াট। ঠিক আছে, তারপর আমরা ইফিসিয়েন্সির সূত্র ইউজ করার চেষ্টা করছি। এইখানে হচ্ছে আউটপুট পাওয়ার, তারপর হচ্ছে আউটপুট পাওয়ার প্লাস লসেস। তো আমাদের কি লস আছে, কপার লস আর আয়রন লস আছে, এই লসেসের জায়গা দুইটা লস যোগ করে দিব। তারপর আমরা একটু ক্যালকুলেশন করব, তারপর পাবো 89.6% আমাদের ইফিসিয়েন্সি হয়েছে, এটাই আমাদের আনসার। আচ্ছা, পরবর্তীতে দেখি কি ম্যাথ ছিল, এটা শর্ট ট্রান্সমিশন লাইনের একটা ম্যাথ ছিল। আচ্ছা, প্রশ্নটা ফার্স্ট অফ অল পড়ার চেষ্টা করি। একটা শর্ট ট্রান্সমিশন লাইনের প্রতি ফেজের ইম্পিডেন্স দেওয়া আছে একটা, এবং প্রেরণকারী প্রান্তে মানে লাইন থেকে লাইন ভোল্টেজ হচ্ছে এত,
এবং গ্রহণ প্রান্তে লোড 0.8 পাওয়ার ফ্যাক্টরে ল্যাগিংয়ে প্রতি ফেজে 300 কিলোওয়াট গ্রহণ করতেছে আর কি। এইখানে একটু টাইপিং মিস্টেক আছে সম্ভবত। আচ্ছা, এইখানে লিখছে যে গ্রহণকারী প্রান্তে মানে রিসিভিং প্রান্তের ভোল্টেজটা বের করা লাগবে, লাইন কারেন্ট বের করা লাগবে এবং প্রেরণকারী প্রান্তের পাওয়ার ফ্যাক্টরও বের করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, এইখানে আমরা ধরে নিলাম রিসিভিং প্রান্তের ভোল্টেজ বিআর, সেন্ডিং প্রান্তের ভোল্টেজ হচ্ছে যে আমাদের যে ভোল্টেজ আছে না, ওইটা হচ্ছে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ ছিল। তো আমরা √3 দিয়ে ভাগ করে আমরা ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিয়েছি আর কি। আচ্ছা, তারপর আমরা কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি। তো কারেন্টটা আমরা কি সূত্র দিয়ে বের করব? এই সূত্র P = BI cos θ। তারপর এইখান থেকে আমরা I = লিখতে পারি P/3BB cos θ, 3 ফেজের জন্য আর কি। হ্যাঁ, তো এই সূত্র দিয়ে আমরা কি করব, আমরা এইখানে কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি। তো কারেন্টটা যখন বের করছি তখন দেখতেছি যে আমাদের যে রিসিভিং প্রান্তের ভোল্টেজটা ওটা আমাদের জানা নাই। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত আমরা রাখলাম। তারপর কি লিখলাম নিচে, এইখানে আমরা সেন্ডিং প্রান্তের ভোল্টেজটা বের করব। তাহলে রিসিভিং প্রান্তের ভোল্টেজের সাথে যদি আমরা এই ড্রপটা যোগ করি, লাইনের ড্রপটা যোগ করি, তাহলে আমরা কি পাবো, সেন্ডিং প্রান্তের ভোল্টেজটা পাওয়া যাব। তো এই মানগুলো আমরা বসায় দেওয়ার চেষ্টা করছি। তো এই যে আমাদের যে কারেন্ট ছিল, কারেন্ট আমরা কি পাইছিলাম 125,000। তো এই মানটা আমরা কি করলাম, এইখানে বসায় দিলাম। কারেন্টের এই মানটা আমরা এইখানে বসায় দিলাম, যেটা এইখানে পাইছিলাম। হ্যাঁ, তারপরে এইখানে যে লসগুলো আছিল, মানে আর cos θ, রিঅ্যাকট্যান্স sin θ, এগুলোর মানগুলো একটু বসায় দিছি। তারপরে এইখানে আমরা একটা ইকুয়েশন পাইছি, যেখানে রিসিভিং প্রান্তের যে কি আছে ভোল্টেজ আছে, এটা আমাদের অজানা। এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে। এখানে আমরা একবার বড় হাতে লিখছি, একবার ছোট হাতে লিখছি। তো আমরা বড় হাতে লেখার চেষ্টা করি। ঠিক আছে, এখানে বড় হাতেরই লিখব। আচ্ছা, পরে আমরা কি করলাম, এইখানে একটু ক্যালকুলেশন করলাম। তারপর রিসিভিং প্রান্তের কি পেলাম, রিসিভিং প্রান্তের ভোল্টেজটা পেয়ে গেলাম। এটা আমাদের একটা আনসারও হয়ে গেছে অলরেডি। তারপর রিসিভিং প্রান্তের কারেন্টও বের করে ফেলবো। ঠিক আছে, তো পাওয়ারটা বের করা যায়। পাওয়ারটা মনে হয় সম্ভবত বের করে নাই। এই সূত্র দিয়ে আপনারা বের করে ফেলবেন, √3 BI cos θ, এটা দিয়ে বের করে ফেলবেন যদি প্রশ্নের মধ্যে চায়া থাকে। পাওয়ারটা চাইছে নাকি পাওয়ার ফ্যাক্টর চাইছে? না, এটা তো দেয়াই আছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পরের প্রশ্নটা যাই। এইখানে স্যাক থেকে এই ম্যাথটা আসছিল। কি বলছে, একটি সমতলে অবস্থিত দুইটি পুলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150 মিটার। লাইন পরিবাহীর প্রস্থচ্ছেদ হচ্ছে 1.125 বর্গ সেন্টিমিটার এবং প্রতি 100 মিটারে ওজন হচ্ছে 120 কেজি। ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে একটা, তারপরে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, স্যাগ নির্ণয় করা লাগবে এবং প্রতি বায়ুমণ্ডলীয় চাপে প্রতি বর্গ মিটারে ওজন হচ্ছে 90 কেজি। আচ্ছা, এই ম্যাথটা আমাদের করা লাগবে এখন। আচ্ছা, তো আমাদের কি কি দেওয়া আছে আগে ওই বিষয়গুলো আমরা সলিউশন করার চেষ্টা করি। আচ্ছা, তো গিভেন এল এর মান দেওয়া আছে, মানে স্প্যান দেওয়া আছে, প্রস্থচ্ছেদ দেওয়া আছে কন্ডাক্টরের। আচ্ছা, ওয়েট দেওয়া আছে। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, 100 মিটারে দেওয়া আছে ওয়েট পার 100 মিটার। আমরা কি করলাম, 1 মিটার বের করে ফেললাম, কারণ আমাদের ম্যাথ করতে কিন্তু 1 মিটার লাগবে। তারপর এখানে স্ট্রেস, এখানে আমাদের কি দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে। স্ট্রেসটা কত দেওয়া আছে, স্ট্রেস এত। ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে 4220 কেজি
পার সেন্টিমিটার স্কোয়ার, এটা কিন্তু আমাদের ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে। হ্যাঁ, এটাকে আমরা কি করলাম, এইখানে এটারে আমরা সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ করে ওয়ার্কিং স্ট্রেস বা সেফ স্ট্রেসে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তারপর কি করলাম, এখানে সেফটি ফ্যাক্টর তো দেওয়া আছে, এটা আমরা লিখলাম। উইন্ড প্রেশার দেওয়া আছে এটা, ঠিক আছে, কেজি পার মিটার স্কোয়ার। তো আমরা টেনশন লাগবে আমাদের, যখন সেকের সূত্র ফালাবো তখন কিন্তু আমাদের টেনশন লাগবে, স্ট্রেস লাগবে না। এই জন্য আমরা এখানে টেনশনটা বের করে ফেললাম, স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে আমরা টেনশনটা পাই গেলাম এখানে। তারপর আমাদের কি লাগবে, প্রস্থচ্ছেদের যে ব্যাস আছে ওইটাও লাগবে আমাদের, ওইটা আমরা একটু বের করে নিলাম। প্রস্থচ্ছেদের ব্যাসটাও এখানে আমরা কি করলাম, বের করে নিলাম। তারপর উইন্ড লোড পার মিটারের ওইটা আমরা একটু বের করে নিলাম। উইন্ড লোড পার মিটার এটা আমরা বের করে নিলাম। তারপর আমাদের টোটাল যে ওয়েট আছে ওইটা আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে উইন্ডের ওয়েট আর এটা হচ্ছে কন্ডাক্টরের ওয়েট, এটা ভেক্টরিক্যালি যোগ করলে এই সূত্র দিয়ে করা লাগবে। তারপর আমরা পাইলাম 1.612 কেজি পার মিটার। তারপর সেক হচ্ছে যে সেকের সূত্র আমরা কি জানি, দুইটা পুলই যদি সমতলে হয় তাহলে এই সেকের সূত্র কি জানি, WL²/80। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা সেকটা বের করে ফেলছি, এটাই আমাদের আনসার। আচ্ছা, তারপরে দেখার চেষ্টা করি, এই ম্যাথটা আমাদের ডিসি মোটর থেকে আসছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, একটি 250 ভোল্ট ডিসি শান্ট মোটরের আর্মেচার রোধ হচ্ছে 0.250 ওহম আছে আর কি, কারেন্ট হচ্ছে যে 50 এম্পিয়ার, স্পিড হচ্ছে 750 আরপিএম। যদি লুড টর্কের পরিবর্তন ছাড়াই মোটরের ফিল্ড ফ্লাক্স 10% কমে তাহলে নতুন কত হবে, মানে এখানে আরপিএম হবে, এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, নতুন আরপিএম কত হবে। ঠিক আছে, এটা চাইছে, তো আমরা সলিউশন করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি লিখে ফেললাম, গিভেন কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় যে কারেন্ট আছে ওটা দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, ফ্লাক্স প্রাথমিক অবস্থায় যে ফ্লাক্স আছে এটাকে আমরা φ1 ধরলাম এবং পরবর্তী যে ফ্লাক্সটা ওইটা হচ্ছে যে φ2 ধরলাম। তো φ2টা হবে যে প্রাথমিক অবস্থায় φ1 ছিল না, ওইটা 10% কমে যাবে, মানে 90% থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা ব্যাক ইএমএফ বের করে ফেললাম। ব্যাক ইএমএফ পাইলাম 237.5। তারপর আমরা জানি এম্পিয়ার টার্ন সমান হবে আর কি এই কন্ডিশনে। তো এই কন্ডিশনটা আমরা ইউজ করলাম, ইউজ করে আমরা কারেন্টটা বের করে ফেললাম, মানে পরবর্তী যে কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশনে যে কারেন্টটা ওইটা আমরা বের করে ফেললাম, ওইটা কত হবে 5.55. ঠিক আছে, এটা হবে আমাদের দ্বিতীয় কন্ডিশনে কারেন্ট। ঠিক আছে, তারপর দ্বিতীয় কন্ডিশনের ব্যাক ইএমএফ বের করে ফেলার চেষ্টা করছি আমরা। তো এখানে যে আমরা কারেন্টটা বের করলাম না, এই কন্ডিশনটা ইউজ করে যে কারেন্টটা বের করছি, কারেন্টটা কিন্তু আমাদের লাগবে এখানে। ঠিক আছে, এখানে I2 ইউজ করছি কিন্তু, হ্যাঁ, ইউজ করে কি করলাম আমরা ব্যাক ইএমএফ বের করে ফেললাম। তারপর আমরা এখানে অনুপাতে চলে গেলাম EV1/EV2। তারপর এইখানে N1 φ1 N2 φ2 লিখলাম, তারপর একটু ক্যালকুলেশন করলাম, দেন আমরা N2টা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, এইখানে যে আমরা ম্যাথগুলা ওইগুলো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে সংগ্রহ করা, তো ভ্যালুগুলো হয়তো বা একটু কম বেশি হইতে পারে।
আর আমরা সবসময় চাই যে চেষ্টা করি মোটামুটি জবের পরীক্ষাগুলোর সলিউশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুকে প্রকাশ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথটা করার চেষ্টা করি। এইখানে হচ্ছে যে একটা মাল্টিপ্লেক্সার, ঠিক আছে, 8:1 মাল্টিপ্লেক্সার দ্বারা এই ফাংশনটা ডিজাইন করা লাগবে। হ্যাঁ, এই ফাংশনটা ডিজাইন করা লাগবে। তো এই ফিগারটা আঁকা দিলেই হয়ে যাবে, অথবা যদি বিস্তারিত দিয়ে আমি একটা ছোটোখাটো একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব। আমি অবশ্য স্লাইড বানায় রাখছি। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখি। আচ্ছা, এইখানে দেখি কি বলছে প্রশ্নটা। প্রথমে এখানে বলছে যে 10টি চ্যানেল দিয়ে ডাটা ট্রান্সমিট করা হচ্ছে। প্রতিটি চ্যানেলের 10 কিলোহার্টজ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেমে ডাটা ট্রান্সমিট করছে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 16 কিলোহার্টজ, লেভেল হচ্ছে এত, টিডিএম সিস্টেমে বিটরেট কত, ট্রান্সমিশন সিস্টেমে কোন ধরনের মডুলেশন ব্যবহার করতে হবে এবং কেন। ঠিক আছে, এইগুলা একটু বিস্তারিত লেখা দিছে, আমি একটু। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা করার চেষ্টা করব। এই ম্যাথটা কি বলছে যে, প্রশ্নটা প্রথমে পড়ার চেষ্টা করি। 10টি চ্যানেল দিয়ে ডাটা ট্রান্সমিট করা হচ্ছে, প্রতিটি চ্যানেলে 4 কিলোহার্টজ। আমি মানে প্রশ্ন একবার পড়ছিলাম। আচ্ছা, তো আমি প্রশ্নটা আবার পড়লাম না, কি কি দেওয়া আছে দেখি। ঠিক আছে, তো গিভেন দেওয়া যা যা দেওয়া আছে লিখে ফেললাম। তারপর কি করলাম, তারপর টোটাল স্যাম্পল পার সেকেন্ড টিডিএম সিস্টেম বের করে ফেললাম। ঠিক আছে, এইখানে ইচ চ্যানেল ইজ স্যাম্পল অ্যাট 16 কিলোহার্টজ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে। তো আমাদের একটা চ্যানেল দিয়ে 16 কিলোহার্টজ স্যাম্পলিং করা যায়, তাহলে 10টা চ্যানেল হইলে তাহলে আমাদের 10 দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমরা কি করলাম, 16 কিলোহার্টজকে 10 দিয়ে গুণ করে আমরা টোটালটা স্যাম্পলস পার সেকেন্ডটা বের করে ফেললাম, টোটাল স্যাম্পলস পার সেকেন্ড বের করে ফেললাম। ঠিক আছে, তারপর কি করলাম, আমরা বিট পার স্যাম্পলটা আমরা বের করে ফেললাম। বিট পার স্যাম্পলটা এখানে আমরা বের করে ফেললাম। তো বিট পার স্যাম্পলটা আমরা বের করে ফেললাম। লগ টু বেসের এইখানে যে আমাদের লেভেল আছে, লেভেলটা দিয়ে আমরা বিট পার স্যাম্পল বের করে ফেললাম এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপর টোটাল বিট রেট অফ টিডিএম সিস্টেমে আমরা বের করে ফেললাম। কীভাবে এটা একটু দেখি। এইখানে আছে যে টোটাল যে আমাদের স্যাম্পলস পার সেকেন্ড ছিল ওইটা ইন্টু এবং বিট পার স্যাম্পলস দুইটা গুণ করে আমাদের টোটাল বিট রেট বের করে ফেলছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের একটা আনসার। আচ্ছা, তারপর আমাদের কোন সিস্টেম ইউজ করব আর কি ওইটা চাইছিল। তো আমরা QAM গলাটার একটু সমস্যা, QAM এবং PSকে আমরা ইউজ করব আর কি। ঠিক আছে, এই ধরনের মডুলেশন যদি আমরা ইউজ করি, এরা উচ্চ বিটরেট সাপোর্ট করে আর কি। ঠিক আছে, এবং স্পেকট্রাল এফিসিয়েন্সি ভালো আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের ডিজিটাল TDM ডাটা ট্রান্সমিটারের জন্য উপযুক্ত আর কি। ঠিক আছে, তো আমরা এই মডুলেশনগুলো ইউজ করব। ঠিক আছে, এটাই আর কি। তো এইখানে আমি একটু বিস্তারিত দিয়ে দিছি, একটু পড়ে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, পরের ম্যাথটা দেখি কি বলতেছে এই ম্যাথটার মধ্যে। নরস নাগেন। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রশ্নটা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে বলছে যে 5 কিলোহার্টজ মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি কে 20 মেগাহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা ট্রান্সমিট করা হলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো কী কী পাওয়া যাবে এবং LSB ফ্রিকোয়েন্সিতে অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে
রিসিভিং সিস্টেমে কোন ধরনের ডিমডুলেশন ব্যবহার করা হয় এবং কেন? যদি সিগন্যাল পাওয়ার 0.75 মিলিওয়াট, নয়েজ পাওয়ার এত মিলিওয়াট হলে সিগন্যাল টু নয়েজ রেশিও বের করা লাগবে ডিবিতে। আচ্ছা, আমরা এই ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো বের করে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা কি করলাম, এলএসবি বের করছি মাইনাস করে, এখানে যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে ওইটাকে আমরা সিগন্যাল ফ্রিকোয়েন্সি মাইনাস করে বের করে ফেলছি। তারপরে এটা আবার সাইড অ্যান্ড একইভাবে বের করে ফেলছি, শুধু প্লাস করছি। তারপর অ্যান্টেনার সাধারণত দৈর্ঘ্য λ/4 হয়ে থাকে, ঠিক আছে। অ্যান্টেনার দৈর্ঘ্য সাধারণত λ/4 হয়ে থাকে, মানে কোয়াড্রেচার ওয়েভলেন্থের 4/1 হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করলাম, বের করে ফেলছি। তারপর আমাদের দৈর্ঘ্যটা কত হয়েছে, 3.75, ঠিক আছে। এই সূত্রটা আমাদের একটু মনে রাখা লাগবে, এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তারপর কি করলাম, রিসিভিং সিস্টেমে কোন ধরনের ডিমডুলেশন ব্যবহার করা হয়। যেহেতু এখানে এম অ্যামপ্লিটিউড মডুলেশন ব্যবহৃত হয়েছে, তাহলে ডিমডুলেশন মেথড ইভলভড ডিটেক্টর ব্যবহার করতে পারি, বা সিনক্রোনাস ডিমডুলেটর আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এইখানে কেন ব্যবহার করতে পারি, এইখানে আমরা একটু ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর কি চাইছে আমাদের কাছে, সিগন্যাল পাওয়ার, সিগন্যাল টু নয়েজ রেশিও আমাদের ডিবিতে বের করা লাগবে আর কি, ঠিক আছে। তো আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও সূত্র কি জানি, সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, তো বসায় দিলাম, পেয়ে গেলাম। তারপর ডিবিতে কনভার্ট করার জন্য আমরা কি করা লাগবে, 10 লগ বেস 10, পরে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিওটা এখানে বসায় দিলাম। তারপর আমরা কি পাইলাম, ডিবিতে পেয়ে গেলাম, ঠিক আছে। এটাই আমাদের একটা আনসার হয়ে গেল। আচ্ছা, ধন্যবাদ আমাদের এই বোরিং ভিডিও দেখার জন্য। তো আমরা রেগুলারই চেষ্টা করব লিখিত প্রশ্নের সমাধানগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকে প্রকাশ করার চেষ্টা করব। ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ।